প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এফ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা একটি রচনাটি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার এই বিষয়ে। তো চলো শুরু করি। ভূমিকা। প্রতি বছর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, এটাই এখন নিয়মিত ঘটনা। টর্নেডো, ঘূর্ণিঝড়, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন, জলোচ্ছ্বাস, খরা, বন্যা, নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে বাংলাদেশের মানুষ এখন প্রায় অভ্যস্ত হয়ে পড়েছে। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে নিপতিত হয়ে অসংখ্য প্রাণহানি হয়। মানুষের দীর্ঘদিনের সাজানো গোছানো সংসার মুহূর্তেই তছনছ হয়ে যায়। প্রকৃতির এই ধরনের নির্মম আচরণে মানুষের জীবনে নেমে আসে দুঃখ, কষ্ট, শোকের ছায়া। সাম্প্রতিক কালের প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এদেশের নৈমিত্তিক ব্যাপার। হাজার হাজার বছর ধরে এ দুর্যোগ আমাদের এ জনপদকে বিধ্বস্ত করে আসছে। 1970 সাল থেকে 2007 সাল পর্যন্ত বহুবার এ মহাদুর্যোগ আঘাত হেনেছে এদেশের দক্ষিণাঞ্চলে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। 1970 সালের 12 নভেম্বর এক প্রলয়ঙ্করী ঝড় ও জলোচ্ছ্বাস হয়। এরপর হানা দেয় 1981 সালের 10 ও 11 ডিসেম্বরের ঘূর্ণিঝড়। 1985 সালে ঘূর্ণিঝড়ের উড়ির চর সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর বড় ধরনের আঘাত হানে 1988 সালে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বাগেরহাট, বরগুনা, ভোলা, যশোর, খুলনা, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলা, সেই সাথে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। মারা যায় অসংখ্য মানুষ ও গবাদি পশু। 1991 সালের 29 এপ্রিলের মহাদুর্যোগের কথা মানুষ এখনও ভোলেনি। বাংলাদেশের কোলাহলমুখর সমুদ্র উপকূলবর্তী এলাকা ও দ্বীপগুলোর উপর আঘাত হানে সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এই মহাদুর্যোগের বিস্তার ও ব্যাপকতা ছিল স্মরণকালের ইতিহাসে সর্বাধিক। একদিকে 220 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ও অন্যদিকে 15 থেকে 20 ফুট উঁচু জলোচ্ছ্বাস। এ ঝড়ে উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চল বিধ্বস্ত হয়। এর মধ্যে হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, ঢলচর এবং চর নিজামের মতো বিচ্ছিন্ন দ্বীপগুলোর মারাত্মক ক্ষতি সাধিত হয়। এ ঘূর্ণিঝড়ের আনুমানিক 2 থেকে 2.5 লাখ লোক প্রাণ হারায় ও 12 লাখ টন খাদ্যশস্য বিনষ্ট হয়। সবশেষ বাংলাদেশের ওপর দিয়ে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বয়ে গেছে তার নাম সিদর। সিদর অর্থ চোখ। 2007 সালের 15 নভেম্বর তারিখে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 260 কিলোমিটার। এ ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলে আঘাত আনে। গত 150 বছরের ইতিহাসে এটি ছিল সর্বোচ্চ গতির ঘূর্ণিঝড়। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলের স্বাভাবিকের চেয়ে 20 থেকে 25 ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। ভয়াবহ এ ঘূর্ণিঝড় দেশের 23টি জেলার উপর আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণাঞ্চলে 12টি জেলা, বরগুনা, পটুয়াখালী এবং ঝালকাঠি। এই 3টি জেলা একেবারে 5 মিটার 15 ফিট ঢেউয়ের আঘাতে সম্পূর্ণ তলিয়ে যায়। ব্যাপক প্রচারণা ও উদ্ধার অভিযান সত্ত্বেও এ ঝড়ে প্রায় 10,000 মানুষ প্রাণ হারিয়েছে ও নিখোঁজ হয়েছে। প্রলয়ঙ্করী এ ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ক্ষেতের শস্য, গবাদি পশু এবং যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধিত হয়। বন্যা। প্লাবন বা বর্ষার ভয়াল রূপ হলো বন্যা। বন্যার করার গ্রাসে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থেমে যায়। আকস্মিক বন্যায় মানুষসহ অসংখ্য গৃহপালিত পশু পাখি প্রাণ হারায়। ঘরবাড়ি ও কৃষি ফসল নষ্ট হয়ে যায়। বিগত কয়েক দশক ধরে এই বন্যা এদেশের একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। 1954 ও 1955 সালের বিভীষিকাময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মনে আজও ক্ষয়ক্ষতির ভয়াল স্মৃতি অম্লান। এছাড়া 1970, 1974, 1987 সালের বন্যায় সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। বিশেষত 1988 সালের শতাব্দীর ভয়াবহ বন্যার স্মৃতি এদেশের মানুষ আজও ভুলতে পারেনি। 1988, 2001, 2002 ও 2004 সালের বন্যায়ও বাংলাদেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। অনাবৃষ্টি।
বন্যার মতোই খরা বা অনাবৃষ্টিও প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের কৃষি ব্যবস্থা এখনও প্রকৃতি নির্ভর, কিন্তু প্রতি বছরই দেখা যায় এদেশে নির্দিষ্ট সময়ে বৃষ্টির অভাবে কৃষি ফসলের ক্ষতি সাধিত হয়। প্রচণ্ড খরায় মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। ফলে এ খরার প্রকোপে ফসলাদি নষ্ট হওয়ার পাশাপাশি জনজীবনও অতিষ্ঠ হয়ে ওঠে। এছাড়া অতিরিক্ত তাপদাহে মানব জীবনে নেমে আসে নানা রোগবালাই। নদী ভাঙন। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, যদিও সাম্প্রতিক সময়ে ভারতে একতরফা নদীর পানি প্রত্যাহারের বিরূপ প্রতিক্রিয়ায় বাংলাদেশের অধিকাংশ নদী মৃতপ্রায়। তারপরও একথ্য সত্য যে এদেশের বুক চিরে বয়ে গেছে ছোট বড় অনেক নদ নদী। এসব নদী বর্ষাকালে কখনো কখনো সর্বগ্রাসী রূপ ধারণ করে। নদীর ধর্মই হচ্ছে এপার ভেঙে ওপার গড়া। এই নদী ভাঙনের ফলে প্রতি বছরই বাংলাদেশের প্রচুর সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি ঘটে। বিশেষত নদী ভাঙনের কবলে পতিত হয় এদেশের গ্রামীণ মানুষ, যাদের ঘরবাড়ি সাজানো সংসার হারিয়ে উদ্বাস্তু জীবনযাপনে বাধ্য হয়। ভূমিকম্প। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগই মানব জীবনে নিয়ে আসে অসহনীয় দুঃখ কষ্ট। প্রাকৃতিক দুর্যোগের আরেক ভয়াল রূপ হচ্ছে ভূমিকম্প। এ পর্যন্ত যদিও বাংলাদেশে বড় ধরনের কোনো ভূমিকম্প আঘাত আনেনি, তারপরও কিছু ছোটোখাটো বা মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে চট্টগ্রাম সহ বেশ কয়েকটি শহরে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত মাঝারি কিংবা বড় ধরনের কোনো ভূমিকম্প যদি আমাদের রাজধানী ঢাকায় আঘাত আনে, সেক্ষেত্রে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা রয়েছে। অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা শহর এ ধরনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগ সবসময় একটি অভিশাপ ও অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে অব্যাহতি পাওয়ার জন্য বিশ্বব্যাপী এখন প্রস্তুতি চলছে। বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, সেহেতু বিশ্ববাসীর সঙ্গে সঙ্গে এদেশের মানুষও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে নিম্নরূপ পদক্ষেপটি গ্রহণ করা যেতে পারে। ১. দুর্যোগ সংঘটিত হওয়ার পূর্ব থেকেই প্রস্তুত থাকা এবং এজন্য বিশেষ ধরনের কর্মী বাহিনী সৃষ্টি করা, যারা সাধারণ জনগণকে দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত করে তুলবে। ২. জাতীয় ভিত্তিতে দুর্যোগ মোকাবেলায় নীতিমালা, পরিকল্পনা ও কর্মপদ্ধতি প্রণয়ন করা। ৩. জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের ব্যবস্থা করা। ৪. পরীক্ষিত পদ্ধতির ভিত্তিতে যথাসময়ে সতর্কতা সৃষ্টির ব্যবস্থা করা। ৫. দ্রুত ক্ষয়ক্ষতি ও চাহিদা নিরূপণের সরকারি ব্যবস্থা করা। ৬. তথ্য সরবরাহের ব্যবস্থা উন্নত করা। ৭. সামরিক বাহিনীকে বেসরকারি উন্নয়ন সংস্থার কাজের সঙ্গে সমন্বিত করে দুর্যোগপ্রবণ এলাকায় সহায়তা করা। ৮. থানা, জেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির মাধ্যমে বিশেষ কর্মসূচি গ্রহণ করা। ৯. দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত কর্মী বাহিনীর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। ১০. সর্বোপরি দুর্যোগের সম্ভাবত ও সেগুলোর মোকাবেলা করার পদ্ধতি সম্বন্ধে গণমাধ্যমের সহায়তার ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা। প্রাকৃতিক দুর্যোগ প্রতিকার। বর্তমানে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীর বিকশিত এ যুগেও প্রকৃতির এ নির্মম আঘাত থেকে বাঁচার তেমন কোনো পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে দুর্যোগের প্রতিরোধ করে বা সতর্ক হয়ে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। উপকূলীয় প্রত্যেকটি বাড়িতে বনজ বৃক্ষরোপণ করে দুর্যোগ মোকাবেলা করা যেতে পারে। দুর্যোগ সম্পর্কিত পূর্বাভাস ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে দুর্যোগের পূর্বেই মানুষকে সতর্ক করা প্রয়োজন। এছাড়াও দুর্যোগ পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা সম্পর্কে সজাগ থাকতে হবে। দুর্যোগের পূর্বে যেমন সতর্কীকরণ ব্যবস্থা জোরদার করতে হবে, দুর্যোগ পরবর্তী সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণের জন্য। তাহলে বহুলাংশে প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যাবে। উপসংহার। এক সময় মানুষের ধারণা ছিল প্রকৃতির উপর যে কোনো উপায়ে আধিপত্য প্রতিষ্ঠাই সবচেয়ে জরুরি। আজ সে ধারণার পরিবর্তন ঘটেছে, কেননা দেখা যাচ্ছে এই আধিপত্য প্রতিষ্ঠার জন্য বন ধ্বংস করে, নদীর প্রবাহ বন্ধ করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে মানুষ নিজের জন্য সমূহ বিপদ ডেকে এনেছে। তাই আজ প্রকৃতির উপর আধিপত্য নয়, মানুষ গড়ে তুলতে চাইছে প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্পর্ক। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে প্রকৃতির সহায়তা নিয়ে আগামী দিনে আমাদের টেকসই উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ
নিশ্চিত করতে হবে। এই ছিল আমাদের আজকের রচনাটি। এই রচনাটি যদি তোমাদের কাছে অনেক বড় মনে হয়, তোমরা যদি আরও ছোট করে লিখতে চাও, তাহলে কিন্তু তোমাদের যে মাঝখান থেকে এখানে যেমন ধরো ভূমিকম্প ছিল, তারপরে নদী ভাঙন ছিল, তারপরে ধরো তোমাদের অনাবৃষ্টি ছিল, তারপরে বন্যা ছিল, এখান থেকে আবার আরেকটা ছিল, আবার ছিল ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস ছিল। এইগুলো দুর্যোগগুলো থেকে পয়েন্ট থেকে তুমি যদি ইচ্ছা করো দুইটি বা একটি নিবা, তাহলেও কোনো প্রবলেম নাই। দুইটি বা একটি নিতে, দুইটি বা তিনটি নিতে পারো। এগুলো সবগুলো না নিলেও হবে তোমাদের, তাহলে কিন্তু মানে রচনাটা বেশি বড় হবে না। সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগ, এটাও যদি তোমরা এই পয়েন্টটাও যদি না নাও, তাহলেও কিন্তু কোনো প্রবলেম না। এভাবে তোমরা যদি চাও ছোট করে লিখতে পারো। আশা করি এই রচনাটি তোমাদের জন্য অনেক ভালো হবে এবং ভালো লাগবে। এটি তার জন্য এই মাঝখানে পয়েন্টগুলো বাদ দিলে তোমরা যদি ইচ্ছা করো তাহলে ছোট করে লিখতে পারো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।